আয়নাঘর এক ভয়ঙ্কর বন্দিশালা। এবং সর্বশেষ জানাবো পালিয়ে যাওয়া আওয়ামী লীগের শতাধিক নেতা লন্ডনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আয়নাঘর এক ভয়ঙ্কর বন্দিশালা। আয়নাঘর নামটি শুনে অনেকেরই চোখের সামনে ভেসে উঠতে পারে স্বচ্ছ কাচে ঘেরা সুন্দর পরিপাটি একটি কক্ষ বা ঘর, অথচ বাস্তবতা বড়ই ভয়াবহ ও বিভীষিকাময় এক চিত্র প্রকাশ করে। বাংলাদেশের ইতিহাসে বিরোধী মত দমনের সবচেয়ে ভয়ঙ্কর এক নির্যাতন সেলের নাম আয়নাঘর। ফ্যাসিবাদী ও স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে প্রথম আয়নাঘর নামক শব্দটি পরিচিতি পায়। তবে তার অস্তিত্ব নিয়েছিল এক ধরনের ধোঁয়াশা বা বিভ্রান্তি। আওয়ামী লীগ সরকারের চোখে চরম শত্রু বলে বিবেচিত হতো যারা, তাদের হয় খুন না হয় গুম করে রাখা হতো আয়নাঘরে। ঢাকার সেনানিবাসে অবস্থিত এই আয়নাঘর প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্র। এতদিন কিউবার অভ্যন্তরে মার্কিন সেনাদের গুয়ান্তানামো বে কারাগারের খবর কিংবা ইরাকে বেসামরিক ব্যক্তিদের জন্য আবু গারিব কারাগারের ভয়াবহ নির্যাতনের খবর বিশ্ববাসী জেনে এসেছে। এখন সেটি পুরনো খবর। বাংলাদেশে শেখ হাসিনা তার মতের বিরুদ্ধে যাওয়া ব্যক্তিদের শায়েস্তা করতে সারা দেশে আয়নাঘরের মতো নির্যাতন সেল তৈরি করেছিলেন। যারা আয়নাঘরে বিভীষিকাময় নির্যাতনের শিকার হয়েছিল তারা এখন একে একে মুখ খুলে আয়নাঘরকে ব্যাপক পরিচিত করেছেন। জানা যায়, আয়নাঘরের মতো সারা দেশে ডিজিএফআই এর নিয়ন্ত্রণে অনেকগুলো বন্দিশালা ছিল। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী আয়নাঘর নিয়ে মানুষের বিদ্যমান কৌতূহল খানিকটা মিটিয়েছে। গুম বিষয়ে প্রাপ্ত সকল অভিযোগের তদন্ত এই কমিশন করবে। এজন্য সেপ্টেম্বর মাসে তারা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে দিয়েছেন। তার নেতৃত্বে গঠিত তদন্ত কমিশন 25 সেপ্টেম্বর বহুল আলোচিত আয়নাঘর বা বন্দিশালা পরিদর্শন করে। এরপর তারা 1 অক্টোবর ডিবি ও সিটিটিসির নিয়ন্ত্রণে থাকা বন্দিশালা পরিদর্শন করেন। এ সময় তারা আয়নাঘর সম্পর্কিত বেশ কিছু বিষয় জনসম্মুখে তুলে ধরেন। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সংবাদ সম্মেলনে বলেন, বহুল আলোচিত এই আয়নাঘর বা জয়েন্ট ইন্টারোগেশন সেল ডিজিএফআই এর কম্পাউন্ডে অবস্থিত। দোতলা বিশিষ্ট বিল্ডিংটির নিচ তলায় 20 থেকে 22টা সেল আছে। উপরের তলায়ও কিছু কক্ষ আছে। এসব স্থানে সারা দেশ থেকে গুম করা মানুষদের বন্দি করে রাখা হতো। তিনি বলেন, গুম সংক্রান্ত অভিযোগ সবচেয়ে বেশি র্যাব, ডিজিএফআই, ডিবি ও সিটিটিসের বিরুদ্ধে। সারা দেশে গুম হওয়া মানুষের প্রকৃত সংখ্যা কত তার সঠিক হিসাব জানা না গেলেও মাত্র 2 সপ্তাহে কমিশনের 400 অভিযোগ প্রাপ্তি প্রমাণ করে বিপুল সংখ্যক মানুষ গুম বা নিখোঁজ হয়েছেন। আয়নাঘরের ছোট ছোট 20 থেকে 22টি কুঠুরিতে গুম হওয়া মানুষদেরকে বন্দি করে রাখা হতো। তাদের সার্বক্ষণিক চোখ বন্ধ করে রাখা হতো। গুহার ভেতর দিন রাতের কোনো পার্থক্য করা যেত না। তাদের খাবার, ঘুম ও অন্যান্য কাজকর্ম সারতে হতো চোখ বাঁধা অবস্থায়। এখানে অন্য বন্দীদের কেউ কাউকে দেখতে পেত না। দম বন্ধ করা মৃত্যুকূপে অনেকের বছরের পর বছর কেটেছে। কেউ কেউ সেখানে মৃত্যুবরণ করেছেন। বিশ্বের বিভিন্ন দেশে চরম স্বৈরাচার বা ফ্যাসিস্ট সরকারগণ বিরোধী মত দমনে নৃশংসতম পদ্ধতি প্রয়োগ করলেও নিজেদের রক্ষা করতে পারেনি। শেখ হাসিনাও পারেননি। তাকেও ছাত্র জনতা ইতিহাসের আস্থা কুড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। তার পতন ও পলায়নের পর সকল স্তরের মানুষের কাছে আয়নাঘরের ইতিহাস একটি চরম আলোচিত ও আগ্রহের বিষয়। যারা আয়নাঘরের বন্দিশালায় অন্ধকার প্রকোষ্ঠে নির্যাতনের শিকার হয়েছিলেন তাদের দাবিকে সরকার বরাবরই অস্বীকার করে আসছিল। সরকার পক্ষের কেউই এর অস্তিত্ব মানতে রাজি ছিল না। এখন নির্যাতিতদের অভিজ্ঞতা শুনে মিডিয়াগুলো আয়নাঘরের ওপর সত্যানুসন্ধানী প্রতিবেদন তুলে ধরছে। যদিও গুজব লীগের কারণে এখনও সাধারণ মানুষের মনে কিছুটা বিভ্রান্তি বিরাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত ও ব্যর্থ করতে তারা হাজারো মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়াতে সদা ব্যস্ত। আওয়ামী লীগের গুজব বাহিনী এখনও প্রচার করছে আয়নাঘর বলে দেশে কোথাও কিছু ছিল না। এগুলো সবই ছাত্র জনতার বানানো কাহিনী। হাসিনার বিরুদ্ধে এগুলো ইউনূস সরকারের এক ধরনের ষড়যন্ত্র। তাই এই ধরনের নির্যাতন সেল বা নাম না জানা আয়নাঘর সম্বন্ধে মানুষের কৌতূহল মেটানো জরুরি। কেউ কেউ হয়তো প্রশ্ন করবেন, আয়নাঘরের ধারণা কি শুধুই মিথ বা কল্পকাহিনী, বাস্তব কিছু নয়? যদিও আয়নাঘরে বন্দি থাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ মোবাশ্বের হাসান, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়,
জামায়াতের মরহুম আমির অধ্যাপক গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি, মীর কাশেম আলীর পুত্র ব্যারিস্টার আরমান ও ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমার সহ অনেকে দীর্ঘ বছর আয়নাঘরে বন্দিদশা থেকে বের হয়ে দিয়েছেন চাঞ্চল্যকর অনেক তথ্য। তাদের পূর্বাপর আরও অনেকে আয়নাঘরের বিভৎস ইতিহাস জনসম্মুখে তুলে ধরেছেন। আয়নাঘরের ইতিহাস এখন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক কোনো খবর নয়, এটি এখন মূলধারার সকল মিডিয়ার খবর। পত্রপত্রিকার সহ অনেক চ্যানেলে এ সংক্রান্ত বিস্তারিত সংবাদও প্রকাশ করেছে। সুতরাং আয়নাঘরের অস্তিত্ব নাই বলে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের গুজব লীগের দাবি অবাস্তব ও ভিত্তিহীন। এই সংক্রান্ত তদন্ত কমিশন সেই আয়নাঘর পরিদর্শন করে আরও বলেছে, আয়নাঘর সংশ্লিষ্ট অনেকগুলো গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করা হয়েছে। জানা যায়, বন্দীদের অনেকে দেয়ালে তাদের হস্তাক্ষর, নাম, ঠিকানা, বিভিন্ন জনের কথা, ফোন নম্বর ইত্যাদি লিখেছিল। কিন্তু হাসিনার পতনের পর সেই দেয়ালে পেইন্ট করে সব কিছু মুছে দেওয়া হয়েছে। তদন্ত কমিশন নির্ধারিত সময়ের মধ্যে তার তদন্ত রিপোর্ট সরকারের কাছে পেশ করবে। সেখানে কমিশন নিশ্চয়ই আয়নাঘরের সাথে সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোনো সংস্থার সুস্পষ্ট প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে। তদন্ত কমিশন তাদের মতো করে কাজ করুক। এর বাইরেও বর্তমান সরকারকে এ ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে, যাতে করে ডিজিএফআইয়ের আয়নাঘর সদৃশ্য ডিবি সহ অন্যান্য বাহিনীর গোপন নির্যাতন সেল বা সকল গোপন বন্দিশালার অবস্থান ও সেখানে সংঘটিত নৃশংস নির্যাতনের ইতিহাস মানুষ সঠিকভাবে দেখতে ও জানতে পারে। এজন্য এগুলোকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া যেতে পারে। তার আগে এই স্থানগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে, নিরাপত্তায় রাখতে হবে। এর কোনো চিহ্নই মুছে ফেলা যাবে না। যেখানে যা যা আছে, যেভাবে আছে, ঠিক সেভাবে সংরক্ষণ করে সাধারণের দেখা ও জানার সুযোগ করে দেওয়া যেতে পারে। এগুলো নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে বেদনাদায়ক ইতিহাসের স্মৃতিচিহ্ন হিসেবে ভবিষ্যতে সাক্ষ্য বহন করবে। পালিয়ে যাওয়া আওয়ামী লীগের শতাধিক নেতা লন্ডনে। ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার আজ্ঞাবহ মন্ত্রী, এমপি, মেয়র, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান সহ দলের নেতারা প্রায় সবাই গা ঢাকা দিয়েছেন। জানা গেছে, এদের মধ্যে শতাধিক রয়েছেন লন্ডনে। 2-1 জনসম্মুখে এলেও অনেকেই রয়েছেন অন্তরালে। তাদের মধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়ায় সরব রয়েছেন। নাম না প্রকাশের শর্তে যুক্তরাজ্যে আওয়ামী লীগের এক শীর্ষ নেতা জানিয়েছেন, লন্ডনে 5 আগস্টের আগে ও পরে অসংখ্য নেতারা বিভিন্ন ধাপে পালিয়ে এসেছেন। জনসম্মুখে আসার চেষ্টা করলেও অনেকেই দলীয় নেতাকর্মীদের দ্বারা লাঞ্ছিত হওয়ার ভয়ে তারা এখন আর বের হচ্ছেন না। সাবেক এক মন্ত্রী লন্ডনের জনসভায় উপস্থিত হয়ে বক্তব্য দিতে চাইলে দলীয় নেতাকর্মীরা এতে বাধা প্রদান করেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের এক নেতা চিৎকার করে বলেন, দুর্নীতি করে অঢেল সম্পদের মালিক হয়ে নিরাপদে পালিয়ে এসেছেন আপনি। আপনাদের অপকর্মের জন্য হাজারো নেতাকর্মী দেশে অসহায়। তারা দেশে নিগৃহীত হচ্ছে আর আপনি এখানে আরামে আছেন। একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শুধু লন্ডন শহরে রয়েছেন দলের সাবেক মন্ত্রী, এমপি, মেয়র সহ দলের শতাধিক নেতা। এমনকি মন্ত্রী, এমপিদের সঙ্গে পালিয়ে এসেছেন তাদের ব্যক্তিগত কর্মকর্তারাও। রয়েছেন বেশ কয়েকজন ব্যবসায়ী, বিচারপতি ও উচ্চপদস্থ আমলা। জানা যায়, প্রাথমিক ধাক্কা সামলাতে তারা ভারত যান। পরিস্থিতি বুঝে পরবর্তীতে তারা পাড়ি জমান লন্ডনে। তাদের মধ্যে রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আসম রেজাউল করিম, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরী, ফরিদপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সুনামগঞ্জ 1 আসনের এমপি রণজিৎ সরকার, সিলেট 3 আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম সহ অনেকেই। গোয়েন্দা তথ্য ও ইমিগ্রেশন পুলিশের তথ্য অনুসারে বিপুল সংখ্যক ভিআইপি 5 আগস্টের পূর্বেই দেশ ছেড়েছেন। কোটা আন্দোলন ঘিরে দেশ যখন উত্তাল, সহিংসতা ছড়িয়ে পড়ছিল চারদিকে, এমন জটিল পরিস্থিতিতে 15 জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। পরিবারের 5 সদস্যকে নিয়ে তিনি লন্ডনে আসেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী রয়েছেন লন্ডনে। সম্প্রতি লন্ডনের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ব্লকের পাশ দিয়ে সাইফুজ্জামানের হেঁটে যাওয়ার দৃশ্য আল জাজিরার আই ইউনিটের ক্যামেরায় ধরা পড়েছে। লন্ডনে 90 লাখ মার্কিন ডলারের বেশি মূল্যের 6টি সম্পত্তির মালিক তিনি।
যুক্তরাজ্যে তার যে সম্পত্তির সাম্রাজ্য রয়েছে এটি তার একটি ছোট অংশ। 1,40,00,000 মার্কিন ডলারের বাড়িতে বসবাস করছেন। এদিকে ওই আগস্টে পালিয়ে লন্ডনে যান সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। কিভাবে দেশ ছেড়েছেন আনোয়ারুজ্জামান সে বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, আমি 5 আগস্ট থেকে সিলেট ক্যান্টনমেন্টে ছিলাম, সেখান থেকে 14 আগস্ট বের হয়েছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।